আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আর আজকের অঙ্কটি হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান নীতিমালার পঞ্চম অধ্যায় মার্চেন্ডাইজিং অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, মানে পণ্য দ্রব্য ব্যবসায় ও হিসাব রক্ষণ পদ্ধতির একটি অঙ্ক। আর আজকের অঙ্কটি বিবিএস পাস 2018, মানে 2018 সালের ডিগ্রি পরীক্ষার একটি অঙ্ক। আর অঙ্ক নাম্বার হচ্ছে 7 নম্বর, মানে আমাদের 2018 সালে যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার 7 নম্বর অঙ্কটি আমরা আজকে সমাধান করবো। এটা হচ্ছে একটা বি পার্টের অঙ্ক। আশা করি সবাই না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনাদের কাছে অঙ্ক শুরু করার আগে একটা অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে, তাহলে বেল আইকনটি চালু রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে আসতে পারে, অথবা আপনারা সবার আগে দেখতে পারেন। এবং আমার ফেসবুক পেজটি সবাই ফলো রাখবেন। আমরা ফেসবুক এবং ইউটিউবে একসাথে দুইটা জায়গায় নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আপনাদের উপকারের জন্য। তাহলে শুরু করি আজকের অঙ্ক। রিকোয়ার্ড কি বলছে আমরা পড়ি। রিকোয়ার্ড বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, তৈরি করো। প্রিপেয়ার মানে তৈরি করা। কি করতে বলছে? জাবাদা তৈরি করতে, টু রেকর্ড আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম মানে নিত্য মজুদ পদ্ধতিতে, নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতিতে আমাদের কি করতে বলছে? জাবাদা প্রস্তুত করবে, মানে উপরোক্ত লেনদেনগুলো নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতিতে জাবাদা প্রস্তুত করার জন্য বলছে। সাধারণত আমরা জানি মজুদ পণ্যের হিসেব রক্ষণ পদ্ধতি দুইটি, একটা হচ্ছে কালান্তিক মজুদ আর একটা হচ্ছে নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতি। এই নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতি হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে আমরা আমাদের পূর্বের একটা ভিডিও আছে এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম নিয়ে, আমরা আজকে আর একটা ভিডিও দিতেছি। আপনারা আগের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে এই ভিডিওটা সহজেই বুঝতে পারবেন বা এই নিয়মের অঙ্কগুলো আসলে সহজে করতে পারবেন। তাহলে দেখি আমাদের বলছে যেহেতু চাপাদা করার জন্য আমরা প্রথমে চাপাদার ঘরটা আঁকি রাখছি। তাহলে আমাদের প্রথম হচ্ছে 2016 মে 5 তারিখ, আমরা লিখলাম। তাহলে শুরু করি। আমাদের 2016 মে 5 তারিখ। দেখেন মে 5 তারিখ কি বলছে? বলছে পারচেজ। কি বলছে? পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম বি কোম্পানি। কি বলছে? পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম বি কোম্পানি ফর টাকা 15,000। আমরা পণ্য দ্রব্য ক্রয় করছি, মানে মজুদ পণ্য। আমি সাধারণত পণ্য দ্রব্য তো ক্রয় করি, পণ্য দ্রব্য ক্রয় করলে মজুদ পণ্য বাড়ে। তো বলছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম বি কোম্পানি ফ্রম টাকা কত? 15,000। এখানে কোথাও লেখা আছে নগদে পণ্য ক্রয় করছেন, কোথাও লেখা আছে ক্যাশ, ক্যাশ লেখা আছে। যেহেতু কোথাও ক্যাশ লেখা নাই তাহলে বুঝতে পারবো যেহেতু এখানে একটা প্রতিষ্ঠানের নাম লেখা আছে। কিসের নাম লেখা আছে? প্রতিষ্ঠানের নাম লেখা আছে। আমাদের সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি লেখা থাকে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা আছে কিন্তু নগদ কোথাও ক্যাশ লেখা নাই, তাহলে বুঝতে হবে এটা বাকি দিলাম না, বাকিতে ক্রয় বা বাকিতে বিক্রয়। যেহেতু আমরা মার্চেন্ডাইজ ক্রয় করছি তার থেকে বি কোম্পানির কাছ থেকে কত টাকা দিয়ে? 15,000 টাকা দিয়ে। সাধারণত মনে রাখবেন এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে কখনো পারচেজ লেখা যাবে না, কখনো ক্রয় হিসাব লেখা যাবে না। এখানে লিখতে হবে কি? মজুদ পণ্য, মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট লিখতে হবে। আমরা যদি পণ্য ক্রয় করি, নগদে ক্রয় করেন বাকিতে ক্রয় করেন, সেম। এখানে কখনো কি করা যাবে না? পারচেজ লেখা যাবে না, লিখতে হবে কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমাদের প্রথম যাবাদ হবে কি? যেহেতু বাকিতে ক্রয় করছেন, যাবাদ হবে কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর অ্যাকাউন্টস পেবল, মানে ক্রয়ের সম্পর্ক কার সাথে? পাওনাদারের সাথে। তাহলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তো লিখলাম হচ্ছে মার্চেন্ডাইজ, সংখ্যা হলে কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেখানে আছে মার্চেন্ডাইজ। আর হচ্ছে ইনভেন্টরি তো মজুদ পণ্য, সবাই জানেন। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কত টাকা? 15,000। তারপর হচ্ছে কি? যেহেতু বাকি দিয়ে ক্রয় করছেন হবে অ্যাকাউন্টস পেবল, এটাও সংক্ষেপে লিখি অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল কি? ক্রেডিট কত টাকা? এই 15,000 টাকায় লিখতে হবে। তাহলে আমার পণ্য ক্রয় করছে কত টাকা দিয়ে? 15,000 টাকা দিয়ে। যেহেতু মনে রাখবেন এই নিত্য মজুদ পদ্ধতি মানে হচ্ছে আমরা প্রত্যেক দিনের মজুদ পণ্যের হিসাব, মানে আমরা কত টাকার পণ্য বর্তমানে আমার কাছে আছে, আমার প্রতিষ্ঠানে এখন বর্তমানে কত টাকার পণ্য আছে, সেটা আমরা এই নিত্য মজুদ পদ্ধতির মাধ্যমে প্রতিদিনের হিসাবটা প্রতিদিন রাখি, বা প্রতিদিন বুঝতে পারি আমার কাছে কত টাকার মজুদ আছে, কত টাকা বিক্রি করতে পারছি, কত টাকা লাভ হয়েছে। এগুলো আমরা এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মাধ্যমে সহজে জানতে পারি। আর যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয়, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মানে হচ্ছে বছরে একবার, বছরের শেষ সময়ে, মানে নির্দিষ্ট মেয়াদকাল শেষে যে আমরা কি করি? আমাদের মজুদের পণ্যের হিসাবটা বাইর করি বা হিসাবটা দেখি।
সেক্ষেত্রে আমাদের বছর শেষ হওয়া ছাড়া কত টাকা লাভ বা কত টাকা ক্ষতি হয়েছে তা জানতে পারি। মানে বছর শেষ হওয়ার আগে জানতে পারি না, বছর শেষ হওয়ার পরে জানতে পারি, তোমার মেয়াদ শেষ হওয়ার পরে জানতে পারি। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে আর একটু কথা আছে, টার্মস শর্ত 2/10, এখানে একটা শর্ত দেওয়া আছে, মনে রাখবেন। যেহেতু এখানে শর্তের আপাতত কোনো কাজ নাই, শর্তের কাজ কখন হবে? যখন তাকে আমরা এই বকেয়া টাকাটা পরিশোধ করতে যাব তখন শর্তের কাজ আসবে। এখানে আরেকটা আছে এফওবি শিপিং পয়েন্ট, মানে আমাদের এই মানে প্রথম জামাতার জন্য এই লাইনটার কোনো কাজ নেই। তারপর আমি বলে দিই, বলছে কি টার্মস শর্ত 2/10, আমরা প্রথম দিন দেখাইছি আমাদের এই যে 10টা আছে, এই 10, এই 10টা হচ্ছে কি দিন, 10টা হচ্ছে কি দিন। যদি কয় দিন, আমরা আজকে হচ্ছে 5 তারিখ, 10 দিনের ভিতর পরিশোধ করি, এটা হচ্ছে ডে। কি বলছি? এটা হচ্ছে ডে। 10 দিনের ভিতর টাকা পরিশোধ করি, ধরো 5 তারিখ লোক আরো 10 যোগ করলে কত হয়? 15 তারিখ। যদি আমরা 15 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করি তাহলে আমাকে অবশ্যই সে 2% বার্তা দিবে, এটা হচ্ছে ডিসকাউন্ট। এটা কি ডিসকাউন্ট? সে আমাকে 2% বার্তা দিবে, এটা হচ্ছে নগদ বার্তা দিবে। আর যদি আমরা এই 10 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করতে না পারি তাহলে আমাকে অবশ্যই এই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এর M30 মানে কি? নিট মেয়াদ হচ্ছে 30 দিন, মোট সময় হচ্ছে কতদিন? 30 দিন। আমাকে 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। 10 দিনের ভিতর দিলে, সে শর্ত দিয়েছে 10 দিনের ভিতর টাকা যদি পরিশোধ করি সে আমাকে 2% বার্তা দিবে। এর তো তাহলে তো এখানে কোনো কাজ নাই। যখন টাকা পরিশোধ করব তখন যেটা কাজটা আসবে। এরপরে আরেকটা শর্ত হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট। আমরা জানি আমাদের এই এফওবি দুইটা অপশন আছে। এফওবি দুইটা অপশন, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। কি বলছে? একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। এই এফওবি শিপিং পয়েন্ট হচ্ছে কি বিগ শিপিং পয়েন্ট, মানে কি গন্তব্যস্থল অথবা যেখান থেকে আমরা পণ্যটা গ্রহণ করব, গ্রহণকৃত স্থল। তাহলে মানে বিক্রেতার কাজ হচ্ছে ক্রেতার গন্তব্যস্থলে পণ্যটা প্রেরণ করে দেওয়া, এতটুকুই কাজ। তাহলে যেহেতু সে গাড়ি দিয়ে প্রেরণ করবে, এই পরিবহন খরচটা কে বহন করবে? যদি এফওবি শিপিং পয়েন্ট থাকে তাহলে বুঝতে হবে এটা ক্রেতা বহন করবে। মানে বিক্রেতার কাজ হচ্ছে আমার ঠিকানায় পণ্যগুলো প্রেরণ করা, আর আমার কাজ হচ্ছে আমি গাড়ি ভাড়া অথবা কি পরিবহন খরচটা পরিশোধ করা। আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। কি বলছে? এফওবি ডেস্টিনেশন। এফওবি ডেস্টিনেশনের কাজ কি? বিক্রেতা আমার গন্তব্যস্থলে অথবা আমার জায়গায়, আমার স্থান, আমি বলে দিচ্ছি আমার এই জায়গায় পণ্যগুলো প্রেরণ করতে হবে, বিক্রেতা তার নিজস্ব টাকার খরচে, মানে পরিবহন খরচ সে নিজ খরচে আমার জায়গায় পৌঁছায় দিবে। সেটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন, তাহলে আমাদের প্রথম যাবতীয় এই শর্তটার কোনো কাজ আসবে না, এটা পরবর্তীতে দেখতে হবে। এখন দেখেন পরে কি বলছে, মে 6, কি বলছে? মে 6 তারিখ কি বলছে? পেড ফ্রাইট কস্ট। এই ফ্রাইট কস্ট মানে কি? পরিবহন খরচ। এই ফ্রাইট কস্ট মানে কি? পরিবহন খরচ। আমাদের আন্তঃপরিবহন, বই পরিবহন, ফ্রাইট ইনওয়ার্ড, ফ্রাইট আউটওয়ার্ড, মানে ক্রয় পরিবহন অথবা কি বিক্রয় পরিবহন। এটা এখন বলছে কি পেড ফ্রাইট কস্ট অফ টাকা 200 অন মার্চেন্ডাইজ পারচেজ ফ্রম বি কোম্পানি। আমরা যে বি কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করছি, কি বলছে? আমরা যে বি কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করছি ওই পণ্যের পরিবহন খরচ পরিশোধ করা হয়েছে। এটা অর্থ হচ্ছে এটা। আমরা যে পূর্বের 5 তারিখে পণ্য কি করছি? ক্রয় করছি বি কোম্পানির কাছ থেকে, সে পণ্যগুলো প্রেরণ করছে, আমরা তখন গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি। যেহেতু শর্ত দিয়ে দিচ্ছি কি এফওবি শিপিং পয়েন্ট, আমাকে কি করতে হবে? পরিবহন খরচ, আমি ক্রেতা, আমাকে পরিবহন খরচ বহন করতে হবে। তাহলে আমরা এখন পরিবহন খরচ দিয়েছি। তো মনে রাখবেন, যে পণ্যটা ক্রয় করব, ক্রয়ের সাথে আমরা যদি কোনো একটা কোন জিনিস ক্রয় করি যখন ষাটকিল বাজার থেকে আমাদের হালিমাদিগের পাড়ে নিয়ে আসছি, এখানে যে পণ্যের যে একটা দাম হয়েছে, দামের পর থেকে বাড়ি আসা পর্যন্ত, ব্যবহার করা পর্যন্ত যতগুলা ব্যয় আছে, এই ব্যয়গুলো ওই সম্পদের সাথে অথবা ওই পণ্যের সাথে যোগ করতে হবে। তাহলে বুঝতে হবে আমাদের যেহেতু 15,000 টাকার পণ্য ক্রয় করছেন, এটা হচ্ছে কি মার্চেন্ডাইজ, ক্রয় হিসাবে আমরা কাউন্ট করছি, ধরেন ক্রয়। তাহলে এই যে পরিবহনটা, এটা কোন পরিবহন? এটা তো ক্রয় পরিবহন। তাহলে এখানেও লিখতে হবে কি, এখানেও ওই যে ক্রয় হিসাব লেখা যাবে না। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্রয় হিসাব কখনোই লেখা যাবে না। ক্রয়ের পরিবর্তে কি লিখতে হবে? এবার ক্রয় হিসাব হোক, ক্রয় ফেরত হোক, আর কি ক্রয় পরিবহন হোক, ক্রয় বার্তা হোক, যে কোনো ক্রয় থাকলে, মানে কি যে কোনো ক্রয় থাকলে আমাকে লিখতে হবে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো যেহেতু আমার নগদে পরিশোধ করছে, বলছে না পেড ফ্রাইট কস্ট অফ টাকা 200 অন মার্চেন্ডাইজ পারচেজ ফ্রম বি কোম্পানি। বি কোম্পানিকে পরিবহন খরচ পরিশোধ করা হয়েছে। সাধারণত এই পরিবহন খরচটা নগদে পরিশোধ করা হয়। তো লিখলাম চাপাতে হলো মে 6, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 200 টাকা আর ক্যাশ ক্রেডিট
ক্যাশ ক্রেডিট, নগদ টাকা চলে গেছে কত টাকা? 200 টাকা। আশা করি সবাই 6 নম্বরটা বুঝতে পারছেন। আমরা বলছি কি আমাদের ক্রয় হোক, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে এই সাইটটা নামে কখনো কি হবে না, জাবাদা হবে না। এই নামের পরিবর্তে কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কি কি বলছি? ক্রয় হিসাব, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন। এই সাইটটা নামে কখনো কি হবে না, জাবাদা হবে না। কোন সিস্টেমের ক্ষেত্রে? এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি আছে? মে 7 তারিখ পারচেজ ইকুইপমেন্ট। পারচেজ ইকুইপমেন্ট আমরা কি করছি? অফিস সরঞ্জাম ক্রয় করছি অন অ্যাকাউন্ট। মনে রাখবেন যদি কখনো লেখা থাকে অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা বাকিতে। কিসে? বাকিতে। অন অ্যাকাউন্ট ফর টাকা 1,25,000, 1,25,000 টাকা। কি বলছি? আমরা কি ক্রয় করছি? অফিস সরঞ্জাম ক্রয় করছি। আমরা বলছি দেখেন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে ক্রয়, এই ক্রয়টা কোন ক্রয়? পণ্য ক্রয়। এটা কোনো সম্পদ ক্রয় না। মনে রাখবেন সম্পদ ক্রয় আর পণ্য ক্রয় কিন্তু এক জিনিস না। ঠিক আছে? আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র পণ্য ক্রয়ের ক্ষেত্রে ওই ক্রয় লেখা যাবে না। অন্য যে কোনো সম্পদ যদি ক্রয় করেন সেক্ষেত্রে সম্পদ লেখা যাবে। সাধারণত আমরা সম্পদ ক্রয়ের ক্ষেত্রে তো ক্রয় হিসাব কাউন্ট করি না। কি করি? সম্পদ হিসাব কাউন্ট করি। তো যেহেতু বলছে বাকি যে অফিস ইকুইপমেন্ট ক্রয় করছি, যাবতা কি হবে দেখেন, মে হচ্ছে 7, তারপরে হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট। আর কি যেহেতু বাকি দিই তাহলে হবে কি অ্যাকাউন্টস পেয়েবল। যেহেতু ক্রয় করছি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কত টাকা? 1,25,000, 1,25,000। আশা করি এটা সবাই বুঝবেন। এটা সাধারণ জাবাদার মতন, এটা কোনো পরিবর্তন নাই। তাহলে কি বুঝছি? শুধুমাত্র পণ্য ক্রয় হলেই, পণ্য ক্রয় জাতীয় লেনদেন গুলো মানে পণ্য ক্রয়, পণ্য ক্রয় ফেরত, পণ্য ক্রয়ের বার্তা, ক্রয় পরিবহন, পণ্যের ক্রয় পরিবহন মানে পণ্য যদি ক্রয় করে ওই ক্ষেত্রে যদি পরিবহন হয় এগুলোর ক্ষেত্রে আমরা ক্রয় হিসাব লেখা যাবে না। কি লিখতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর সম্পদ যদি ক্রয় করেন তাহলে আমাদের তো সম্পদের নামে কাউন্ট করি, ক্রয় তো কাউন্ট করি না। এজন্য সম্পদ হিসাব ডেবিট আর কি পাওনাদার অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন এটা। লাস্ট এন্ট্রি কি বলছে? বলছে মে 15। কি বলছে? মে 15 পেড দ্য অ্যামাউন্ট ডিউ টু বি কোম্পানি। পেড দ্য অ্যামাউন্ট পরিশোধ করছেন কাকে? ডিউ টু অ্যামাউন্ট, বকেয়া টাকাটা কাকে পরিশোধ করছেন? টু বি কোম্পানি ইন ফুল। সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে কাকে? বি কোম্পানির পূর্বের পাওনাকৃত অর্থ মানে আমরা যে বি কোম্পানি আমার কাছে যে টাকাটা পেতো আগে থেকেই, ওই যে প্রথম তারিখে আমরা পণ্য ক্রয় করছি বাকিতে ওই টাকাটা আমরা এখন সম্পূর্ণ টাকা তাকে পরিশোধ করছি। এখন দেখেন সে তো আমাকে একটা শর্ত দিয়েছে, এই শর্তটা আমাকে দেখতে হবে শেষ আমরা কি শর্ত অনুযায়ী কাজ করতে পারছি কিনা। যেহেতু আমরা আজকে টাকা পরিশোধ করবো এখন আমাদের দেখতে হবে আমরা কি শর্ত অনুযায়ী কাজ করতে পারছি কিনা। তো আমরা প্রথমে লিখলাম মে 15। তাহলে আমরা প্রথমে কি বলছি? সে বলছে কি 10 দিনের ভিতরে যদি টাকা পরিশোধ করতে পারি তাহলে সে আমাকে 2% বার্তা দিবে। কয়দিন সময় দিছে? 10 দিন। ক্রয় করছে 5 তারিখে, তাহলে আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 15 তারিখ। তাহলে আমরা 10 দিন 5 আর 10 যোগ করলে কত হয়? 15 দিন। তাহলে আমাদের 15 তারিখের মধ্যে যেহেতু আমরা টাকা পরিশোধ করতে পারছি তাহলে আমরা 2% বার্তা পাবো। তাহলে যেহেতু বার্তা পাবো এখন টাকাটা পরিশোধ করতেছি। আমরা কি করতেছি? টাকা পরিশোধ করতেছি। টাকা পরিশোধের সাথে জামাতা কি হবে? যেহেতু আমরা পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার ডেবিট হয়ে যায়, সাধারণত পাওনাদার ক্রেডিট। যখন পাওনাদারকে টাকা পরিশোধ করবেন তখন হবে পাওনাদার অথবা অ্যাকাউন্টস পেবল ডেবিট। দেখলাম অ্যাকাউন্টস পেবল ডেবিট। এখন তাকে আমরা কি দিব? নগদ টাকা দিব। কি দিব? নগদ টাকা দিবে। কিন্তু সে আমাকে তো নগদ ডিসকাউন্টও দিবে। কি দিবে? নগদ ডিসকাউন্ট দিবে। তাহলে আমরা প্রথমে লিখি অ্যাকাউন্টস পেবল। সে আমাদের কত টাকা পেত আগে? সে আমার থেকে পেত হচ্ছে 15,000 টাকা। কত টাকা পেত? লিখলাম অ্যাকাউন্টস পেবল, তোর অ্যাকাউন্টস পেবল ডেবিট 15,000 টাকা মানে পাওনাদারের সম্পূর্ণ টাকা পরিশোধ হয়েছে। বলছে ইন ফুল, সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়ে গেছে। এখন আমাদের পরে কি আসবে? পরে হচ্ছে ক্যাশ। কি আমরা নগদ টাকা তাকে দিছি, ক্যাশ ক্রেডিট। লিখলাম ক্যাশ ক্রেডিট। আমাদের এখানে ক্যাশের টাকা তো সম্পূর্ণ টাকা লেখা যাবে না। এখানে একটা এন্ট্রি হবে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে কি আমরা যে ক্রয় করার কারণে এখন টাকা পরিশোধ করবো এর একটা বার্তা পেয়েছি আমরা, নগদ বার্তা যেটা বলা হয়। তো এটা যেহেতু ক্রয়ের জন্য বার্তাটা পেয়েছি আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখলে হবে। আমরা লিখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখছি তো টাকাটা হচ্ছে 15,000 টাকা বলছে। 15,000 টাকার কত পার্সেন্ট বার্তা দিবে বলছে? সে 2%। দেখলাম 2%। কত হয়? 15,000 টাকা 2% টাকা হচ্ছে 300। তাহলে আমাদের নগদ টাকা তাহলে কত দিয়েছে? এই টাকাটা কিন্তু আমরা তাকে দিই নাই, সে আমাকে এই টাকাটা ছাড় দিয়েছে।
আর কত আছে? 14,700 টাকা। এটা আমরা নগদ টাকা দিয়েছি, লিখলাম 14,700। এটাই আমাদের হচ্ছে কি শেষ জাবেদা। মানে আমরা তাকে যে টাকাটা দিব, মানে তার শর্ত অনুযায়ী টাকাটা দিতে পারছি, সেজন্য সে আমাকে 2% বাটা দিছে। আর 2% বাটা টাকাটা আমরা কি হিসেবে লিখতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আশা করি বুঝতে পারছেন।